এই চ্যাপ্টারে আজকে আমরা একটা অনশর্ট ক্লাস নেব, অর্থাৎ আজকের ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ। জীবন পাঠ এই চ্যাপ্টারটা যদি আমরা পড়ি বা বায়োলজির চ্যাপ্টারটা পড়ার পর আমরা আসলে কি জানবো? বায়োলজি কতগুলো ব্রাঞ্চ আছে, কোন প্রজাতি কোন ফাইলামের মধ্যে বা কোন পর্বের মধ্যে পড়ে এটা সম্পর্কে জানতে পারবো, কার বৈশিষ্ট্য কোনটা এটা সম্পর্কে আমরা জানতে পারবো। কথা ক্লিয়ার? এখান থেকে কিছু পর্বের কথা বলা আছে বা কিছু কিংডমের কথা বলা আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যানিমেলিয়া, প্রোটিস্টা, এই জাতীয়। তোমরা যখন পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু তোমরা জানো যে এই জাতীয় কোশ্চেনগুলো সামারিতে দেয়, যে কিছু উদাহরণ দিয়ে দেয় বা কিছু কথা বলে, এবার বলে যে এটা আসলে কোন পর্বের মধ্যে পড়ছে। তো ওই লাইনগুলো দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হয় যে এটা আসলে কোন পর্বের প্রাণী। তো এখানে দেখো বলা আছে জীবন পাঠ, যদি এই চ্যাপ্টারটা তুমি যদি একটু দেখো তাহলে এই চ্যাপ্টারে আসলে কি কি জিনিস ধারণা পাওয়া যাবে এগুলো আমরা মোটামুটি দেখতে পারতেছি। প্রথমত দেখবো যে জীবনের, দেখো জীব বিজ্ঞানের ধারণা। জীব বিজ্ঞানের ধারণা মানে কি? আগে জীব বিজ্ঞান কি জিনিস সেটা তো আগে বুঝি। বায়োলজি, বায়োলজির নাম বায়োলজি কেন? বায়োলজির নাম আসলে বায়োলজি কেন? আমরা ইতিমধ্যে কিন্তু তোমাদের জানা উচিত বায়োলজির দুটো শব্দ থেকে আসছে, একটা হচ্ছে বায়ো আর একটা কি লজি। বায়ো শব্দের অর্থ হচ্ছে লাইফ, লাইফ শব্দের অর্থ কি জীবন। আর লজি শব্দটা আসছে হচ্ছে লোগোস থেকে। লোগোস শব্দের অর্থ হলো জ্ঞান বা নলেজ। তাহলে বায়োলজি মানে কি? নলেজ অ্যাবাউট লাইফ। তাহলে বায়োলজি যদি আমরা জানি, আমরা আসলে কোনটা সম্পর্কে ধারণা পাবো? আমরা আমাদের জীবন সম্পর্কে ধারণা পাবো। আর জীবন সম্পর্কে ধারণা যে শাখায় আলোচনা করা হয় তার নাম কি? বায়োলজি। এই বায়োলজির মূলত ধারণা করা হয়তো আগে যে বায়োলজির দুইটা ব্রাঞ্চ আছে। একটা ব্রাঞ্চের নাম হচ্ছে আমাদের বোটানি। একটা ব্রাঞ্চের নাম কি? বোটানি। আর একটা ব্রাঞ্চের নাম হচ্ছে জুলজি। বোটানিতে কি নিয়ে আলোচনা করা হয়? বোটানি শব্দটা আসছে, দেখো এই শব্দ থেকে, গ্রিক ওয়ার্ড বোটানেই, বোটানিয়া। এই বোটানিয়া শব্দের অর্থ হচ্ছে গ্রাস অথবা হার্ব বা ঘাস জাতীয়। তাহলে ঘাস কি উদ্ভিদ নাকি প্রাণী? উদ্ভিদ। আর বোটানি শব্দের অর্থ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, অর্থাৎ জীব বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ নিয়ে আলোচনা করা হবে সেটাকে বলা হবে কি? উদ্ভিদ বিজ্ঞান বা বোটানি। আর জুলজি শব্দের অর্থ কি? জু শব্দের অর্থ হচ্ছে অ্যানিমেল। আর লজি মানে কি? নলেজ। তাহলে জুলজি শব্দের অর্থ কি দাঁড়ায়? যেখানে বলা হয় কি প্রাণী বিজ্ঞান বা প্রাণী সম্পর্কিত জ্ঞানকে বলা হয় জুলজি। তোমরা যখন ইন ফিউচার এইচএসসি তে পড়াশোনা করবা সেখানে যেটা সম্পর্কে জানতে পারবো সেটা হলো এই যে বোটানি এবং কি জুলজি। বোটানি তোমার একটা আলাদা বই দেওয়া হবে এবং জুলজিতে আলাদা একটা বই দেওয়া হবে। এখানে আলোচনা করা হবে প্রাণী সম্পর্কে, এখানে আলোচনা করা হবে কি সম্পর্কে? উদ্ভিদ সম্পর্কে। এর পরবর্তীতে পৃথিবীর যত উন্নয়নের দিকে গেছে তত বেশি তোমার এই জায়গায় এই বায়োলজিটা আস্তে আস্তে ভাগ হওয়া শুরু করছে। ঠিক আছে? পৃথিবীর দিন যত গেছে বায়োলজিটার ব্রাঞ্চ গুলো প্রসার লাভ করছে। তখন বায়োলজিকে আরো দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো ফিজিক্যাল বায়োলজি। ফিজিক্যাল বায়োলজি, ফিজিক্যাল বায়োলজি মানে হলো ভৌত জীববিজ্ঞান। আরেকটা হলো অ্যাপ্লাইড বায়োলজি বা যেটাকে বলা হয় ফলিত জীববিজ্ঞান। ঠিক আছে? ফলিতকে বলা হয় অ্যাপ্লাইড, যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করে থাকি এটাকে বলা হয় অ্যাপ্লাইড বায়োলজি। এটাকে কি বলা হয়? অ্যাপ্লাইড বায়োলজি। আর যেটা আমরা আমাদের জীবনে বাইরে থেকে ব্যবহার করি মানে তত্ত্বীয়, এটা হলো তত্ত্বীয় জ্ঞান, থিওরিটিক্যাল। ঠিক আছে? এটা কি? তত্ত্বীয় মানে থিওরিটিক্যাল, এখানে থাকে থিওরিটিক্যাল জিনিসপত্র নিয়ে যেখানে আলোচনা করা হয়। এই ফিজিক্যাল বায়োলজির মধ্যে কিছু ব্রাঞ্চ আছে। ফিজিক্যাল বায়োলজি বা ভৌত জীববিজ্ঞানে কিছু ব্রাঞ্চ আছে। সে ভৌত জীববিজ্ঞানের ব্রাঞ্চগুলোর মধ্যে কি কি আছে? মনে করো আমরা যদি একটা দুইটা দেখার চেষ্টা করি। মরফোলজি, মরফোলজি, মরফোলজি শব্দের অর্থ কি?
মরফো শব্দের অর্থ হলো মরফিম থেকে আসছে, মরফিম। মরফিম শব্দের অর্থ হলো গঠন বা স্ট্রাকচার। যে কোনো জিনিসের দুইটা স্ট্রাকচার থাকে, একটা বাইরে আর একটা কি ভিতরের। মরফোলজির কিন্তু সেরকম দুইটা ভাগে ভাগ করা হয়। যেমন আমাদের ইন্টারনাল মরফোলজি, ইন্টারনাল মরফোলজি, আরেকটা হলো এক্সটার্নাল মরফোলজি। তোমার বডির বাইরে থেকে কেমন দেখা যাচ্ছে, এটা কোন ধরনের মরফোলজি? এক্সটার্নাল মরফোলজি। কথা বুঝাতে পারছি? তোমার বাইরের বডির গঠন নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটা কি এক্সটার্নাল মরফোলজি। আর তোমার বডির ভিতরে যেটা নিয়ে আলোচনা করা হবে সেটাকে কি বলা হবে? ইন্টারনাল মরফোলজি। তাহলে মরফোলজি কয় ধরনের? দুই ধরনের, একটা হলো এক্সটার্নাল আর একটা কি ইন্টারনাল। এবার এরকম করে আরো কিছু জিনিস আলোচনা করা আছে, যেমন দেখো ফিজিওলজি। ফিজিওলজি আমার সামনের পরে তোমরা যে বইটা দেখতেছো দেখো, এই যে এই বইটার নাম কি লেখা আছে? মেডিকেল ফিজিওলজি। মেডিকেলে যখন তোমরা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করবা তখন তোমাদেরকে এই বইটা পড়ানো হবে। ফিজিও শব্দের অর্থ হলো তোমার স্ট্রাকচার, বডির গঠন। ঠিক আছে? আরো তুমি একটা জিনিস মনে রাখতে পারো, ফিজিও মানে হলো নর্মাল। নর্মাল তোমার হার্ট কিভাবে কাজ করে, নর্মাল ফাংশন। নর্মাল ফাংশন অর্থাৎ তোমার দেহের কোনো কার্যাবলী যেখানে আলোচনা করা হবে। কথা মনে বোঝো নাই? তোমার হার্ট কিভাবে নর্মালি কাজ করে, তোমার কিডনি কিভাবে নর্মালি কাজ করে, তোমার ব্রেন কিভাবে নর্মালি কাজ করে, নর্মাল ফাংশন গুলো নিয়ে যেখানে ডিসকাস করা হয় দেহের এক একটা অঙ্গর, সেই জায়গাটার নাম কি? ফিজিওলজি। এই ফিজিও শব্দের অর্থ থেকে কোন থেকে আছে? ফিজিক্স। ঠিক আছে? তো এখানে বলতেছে নর্মাল কাজগুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাকে কোন জায়গায় আলোচনা করা হবে? জীববিজ্ঞানের ফিজিওলজিতে। যদি তোমার হার্ট এখন নর্মাল থেকে মানে যদি অ্যাবনর্মাল কাজ করে তখন সে যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কি এই যে এইটা, এই বইটা, এটাকে কি লেখা আছে দেখো তো? এইটা লেখা আছে যে প্যাথোলজি। প্যাথোলজি, প্যাথো মানে কি অ্যাবনর্মাল, আর লজি মানে কি নলেজ। তাহলে তোমার বডির অর্গানগুলোর অ্যাবনর্মাল নলেজকে কি বলা হয়? প্যাথোলজি। আর নর্মাল নলেজ গুলোকে কি বলা হয়? ফিজিওলজি। ঠিক আছে? তাহলে একটা হলো ফিজিওলজি আর একটা কি প্যাথোলজি। প্যাথো শব্দের অর্থ কি? অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল ফাংশন। তোমরা অনেকেই দেখবা যে যখন তোমরা বিভিন্ন জায়গায় যে অসুস্থ হইলে তখন তোমাদের কি করো? তোমরা ব্লাড টেস্ট দিয়ে আসো না? ব্লাড টেস্ট কোন জায়গায় দাও? কোন ডিপার্টমেন্টে যে ব্লাড টেস্ট দাও? প্যাথোলজি ডিপার্টমেন্টে যে ব্লাড টেস্ট দাও। কারণ কি তুমি তোমার বডিতে কোনো একটা ডিজিজ ফর্মেশন হয়েছে, তোমার বডিতে কি তৈরি হয়েছে? ডিজিজ হয়েছে। ডিজিজ, ডিজিজ, ডিজিজের নাম ডিজিজ কেন? বিকজ অফ ডিস শব্দের অর্থ কি? ডিসকমফোর্ট। ডিসকমফোর্ট। আর ইজ মানে হলো ইজি লাইফ, ইজি লাইফ। তার মানে ডিজিজ শব্দের অর্থ কি? তোমার ইজি লাইফে যদি কখনো ডিসকমফোর্ট হয় সেটাকে বলা হয় কি? ডিজিজ। আর এই ডিজিজ গুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে তখন কি তুমি নর্মাল আছো নাকি অ্যাবনর্মাল আছো? অ্যাবনর্মাল আছো না? তাহলে তোমার বডিতে অ্যাবনর্মাল যদি কোনো কাজ করে সেটা নিয়ে ডিসকাস করা হয় কোন জায়গায়? প্যাথোলজিতে। আর নর্মাল গুলো নিয়ে কাজ করলে সেটা নিয়ে ডিসকাস করা হবে কোন জায়গায়? ফিজিওলজিতে। কথা বোঝাতে পারছি? এরকম দেখো আরো অনেক রকম কিছু ব্রাঞ্চ আমাদের এখানে বলা আছে। যেমন এই যে দেখো যে ফিজিওলজি, হিস্টোলজি। হিস্টোলজি মানে কি? যখন তুমি তোমার বডি যে টিস্যু গুলো যে তোমার বডিতে তৈরি হয়েছে টিস্যু নিয়ে সেখানে ডিসকাস করা হবে সেটাকে বলা হবে কি? হিস্টোলজি। এরপরে যেটা আমরা একটা ইম্পর্টেন্ট দেখি, এমব্রায়োলজি। এমব্রায়োলজি মানে কি? লজি মানে কিন্তু নলেজ, একটু আগে কিন্তু আমরা বলছি এমব্রায়োলজি। এমব্রায়ো মানে কি? এমব্রায়ো মানে হলো আমরা জানি যে স্পার্ম প্লাস এগ এই দুইটা মিলে কি তৈরি করে? জাইগট। আমরা কি জাইগট অবস্থায় থাকি? না, জাইগট থেকে আমরা কোন জায়গায় যাই? এমব্রায়ো হয়। তাহলে এমব্রায়ো কাকে বলে? জাইগটের পরবর্তী অবস্থাটাকে কি বলা হয়? এমব্রায়ো। এমব্রায়ো নিয়ে যদি ডিসকাস করা হয়, এমব্রায়োতে তোমার কি হয় জানো? তোমার লিভার, হার্ট, কিডনি কখন হওয়া শুরু করে? তোমার মা যেদিন প্রেগনেন্ট হয়েছে ওই দিন থেকে কি তোমার লিভার, হার্ট, কিডনি হওয়া শুরু করছে? না, তুমি প্রথমে জাইগট হয়েছো, এরপরে এমব্রায়ো হয়েছো। এর পরবর্তীতে তোমার হার্ট আসছে, লিভার আসছে, কিডনি আসছে। অর্থাৎ এমব্রায়োনিক স্টেজে তোমার লিভার, হার্ট, কিডনি এগুলো তৈরি হয়। কথা বোঝাতে পারছি? তাহলে জাইগোটে তৈরি হয় নাকি এমব্রায়োতে তৈরি হয়? এমব্রায়ো অবস্থায় যখন তুমি ছিলা ওই সময় থেকে তোমার লিভার, হার্ট, কিডনি এগুলো তৈরি হওয়া শুরু করে। আর এমব্রায়ো নিয়ে যদি তোমাকে ডিসকাস করা হয় সেটাকে কি বলা হবে? এমব্রায়োলজি। তাহলে এই যে আমরা যেটা দেখলাম কয়েকটা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে এগুলো কি কি বলা হচ্ছে? ফলিত নাকি তোমার তোমার হচ্ছে ভৌত?
ভৌত। তাহলে এটা ভৌত জীববিজ্ঞানের উদাহরণ। আমরা যদি কয়েকটা ফলিত জীববিজ্ঞানের উদাহরণ দেখতে চাই তাহলে দেখতে পারবো। দেখো, ফলিত মানে কি? এর শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট মানে প্রায়োগিক বিষয়বলী। তার মধ্যে অন্যতম একটা জিনিস তুমি যদি দেখো, প্যারাসাইটোলজি বা পরজীবী। পরজীবী মানে কি? পর মানে কি? আরেকজনের। জীবী মানে কি? জীবন। তাহলে আরেকজনের উপর যখন তোমাকে জীবন ধারণের জন্য নির্ভর করতে হয় তখন তুমি কি? পরজীবী। যেরকম একটা উদাহরণ যদি দেয়, ওম বা কৃমি। ওম বা কি হবে? কৃমি। কৃমি তো বোঝো, কম বেশি কৃমি চেনো না? কৃমি কাদের কাদের হয়? সাধারণত যারা বেশি মিষ্টি জাতীয় খাবার খায়। তা কৃমি কি আমাদের দেহের মধ্যে বসবাস করে নাকি এমনিতে বাতাসে থাকে? বাতাসে থাকে? কখনোই না। তাহলে যে সকল জীবগুলা তাদের বংশের বিস্তারের জন্য অন্য আরেকজনের উপর নির্ভর করে তাদেরকে কি বলা হবে? পরজীবী। আবার তুমি যদি এখানে একটু দেখার চেষ্টা করো, মাইক্রোবায়োলজি, এটার নাম কি? মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি মানে কি বোঝায়? দেখো, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি মানে কি? মাইক্রো শব্দের অর্থ হচ্ছে মাইক্রোস্কোপ। আমরা মাইক্রো শব্দটা কোন জায়গা থেকে দেখি? মাইক্রোস্কোপ থেকে দেখি। মাইক্রো মানে কি? ছোট নাকি বড় বোঝায়? ছোট। তাহলে ছোট যে জীবগুলো থাকে, দেখো, তাহলে মাইক্রো মানে হলো স্মল, ঠিক আছে? বায়ো মানে কি? জীবন। আর লজি মানে কি? জ্ঞান। তাহলে মাইক্রোবায়োলজি মানে কি? ছোট জীবন যাদের আছে তাদের নিয়ে যেখানে ডিসকাস করা হয় সেটাকে কি বলা হয়? মাইক্রোবায়োলজি। যেগুলোকে খালি চোখে দেখা যায় না। তার মধ্যে একটা উদাহরণ যদি আমরা দিই, লাইক ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে খালি চোখে দেখা যায় না। ভাইরাসকে খালি চোখে দেখা যায় না। তাহলে এইখানে একটা জিনিস চিন্তা করো, ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই যে ব্যাকটেরিয়া নিয়ে যদি শুধু স্পেসিফিকলি তুমি চিন্তা করো যে না আমি শুধুমাত্র ব্যাকটেরিয়া নিয়ে পড়বো, তাহলে তোমাকে কি নিয়ে পড়তে হবে? ব্যাকটেরিওলজি। যদি শুধুমাত্র ভাইরাস নিয়ে পড়তে হয়, ভাইরো ভাইরোলজি। তাহলে শুধুমাত্র ব্যাকটেরিয়া নিয়ে পড়লে ব্যাকটেরিওলজি, শুধুমাত্র ভাইরাস নিয়ে পড়লে ভাইরোলজি। আর তুমি যদি মাইক্রোবায়োলজি নিয়ে পড়ো তাহলে কি নিয়ে পড়তে পারবা? তোমার জীবনের জন্য কাজে লাগবে কিনা? কেন জীবনের জন্য কাজে লাগবে? কারণ তুমি ব্যাকটেরিয়া আর ভাইরাস দিয়ে তোমার বডিতে কি তৈরি হয়? ডিজিজ তৈরি হয় না? এটা তোমার জীবনের সাথে রিলেটেড কিনা? তাহলে এই জীবনের সাথে যে রিলেটেড হচ্ছে, তখন এটাকে কোন কোন বিজ্ঞান বলবো? ফলিত নাকি তোমার হচ্ছে ভৌত? ফলিত। ঠিক আছে, ফলিত জীববিজ্ঞান। এরপরে তুমি যদি আরেকটা জিনিস যদি দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি আমাদের জীবনে কাজে লাগে কিনা? অথবা বায়ো এনার্জেটিক্স, আমরা যারা 14 নম্বর চ্যাপ্টার পড়ে আসছি ইতিমধ্যে, বায়ো এনার্জেটিক্স আমাদের জীবনে কাজে লাগে না? বায়ো মানে কি? জীবন। আর টেকনোলজি, দেখো, বায়ো এনার্জেটিক্স বলতেছি, বায়োটেকনোলজি। বায়ো মানে কি? জীবন। আর টেকনোলজি মানে কি? প্রযুক্তি। তার মানে তোমার জীবনকে উন্নত করার জন্য যে প্রযুক্তি তুমি ব্যবহার করো সেটাকে কি বলা হয়? জীব প্রযুক্তি। কথা বুঝতে পারছি? মনে করো তুমি, এটা একটা ডিএনএ, এটা কি? ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে করে কই ডিএনএ কই গেল? এই ডিএনএ আই। হ্যাঁ, হ্যাঁ, আইসে আইসে। দেখো, এটা একটা ডিএনএ। ডিএনএ একটা অংশকে আমরা কি বলি? ডিএনএ একটা নির্দিষ্ট অংশকে আমরা কি বলি? জিন। এটাও একটা জিন। এটাও একটা কি? জিন। এখন তুমি এই অল্প জায়গার মধ্যে অনেক বেশি জিনিস তৈরি করতে চাচ্ছ। মনে করো এই জায়গায় যে জিনটা আছে, এই জিনটার জন্য তুমি 1 একর জমিতে 1 একর জমিতে 1 একর জমিতে তুমি 10 মণ ধান চাষ করতে পারবা। কিন্তু 10 মণ ধান হলে তোমার হবে না, তোমার লাগবে 100 মণ। তাহলে এই জিনটার জন্য ধানের পরিমাণ কি হচ্ছিল? কম হচ্ছিল। তখন তুমি আলাদা করে ল্যাবে একটা জিন তৈরি করলা, তৈরি করে এটাকে কেটে ফেললা। এটাকে কি করতেছো? কেটে ফেলতেছো। দেখো, এই যে এটাকে তুমি কেটে ফেলছো। কেটে ফেলে এবার এটাকে নিয়ে যায় এই জায়গায় বসায় দিচ্ছ। এখন তুমি চাইলেই কি এটা সম্ভব, নাকি তোমাকে প্রযুক্তির সাহায্য নিতে হবে? তাহলে জীবনটাকে উন্নত করার জন্য আমরা প্রযুক্তির সাহায্য নেব, এবং সেটা মেডিকেলে যে সায়েন্স আলোচনা করা হবে তার নাম কি হবে? বায়োটেকনোলজি। তাই বায়োটেকনোলজি কি উন্নতির জন্য ব্যবহার করা হয় নাকি ক্ষতির জন্য ব্যবহার করা হয়? উন্নতির জন্য ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের একটা কি? ফলিত জ্ঞান। তো এরকম করে আমাদের জীববিজ্ঞান আমাদেরকে আমাদের ব্যবহারিক জীবনের সাথে সাথে আমাদের দেহের গঠন, আমাদের প্রাণী জগৎ সম্পর্কে বিশাল একটা ধারণা দেয়, এবং এইভাবে 2 ভাগে ভাগ করা, একটা হচ্ছে ফলিত আর একটা কি মানে তোমার ভৌত। এখন এই জায়গায় বলতেছে জীবের শ্রেণীবিন্যাস। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীদের মধ্যে প্রায় 13 লক্ষ প্রজাতির নাম বর্ণনা করা হয়েছে। তবে এ সংখ্যা চূড়ান্ত নয়, এর থেকে অনেক বেশি আছে। ঠিক আছে, 15 লক্ষের বেশি ভাস্কুলার উদ্ভিদ আছে। এখন 15 লক্ষ মানুষ মানে 15 লক্ষ প্রাণী সম্পর্কে একটা মানুষের পক্ষে কি জানা সম্ভব? না। তখন আমরা কি করতেছি? আমরা বলতেছি ঠিক আছে, এদের কিছু বৈশিষ্ট্যের মিল আছে, তার মানে এর এক গ্রুপ। এদের কিছু বৈশিষ্ট্যের মিল আছে, তার মানে এরা কি? এক গ্রুপ। ওরাদের বৈশিষ্ট্যের মিল আছে, তার মানে ওরা আর এক গ্রুপ। এখানে বিভিন্ন ধাপে ভাবে ভাগ করা হয়। যেমন পর্বে যদি ভাগ করা হয়, এ পর্যন্ত পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সে প্রাণীগুলোকে যে যে ক্লাসিফিকেশন করা হয় সেটাকে বলা হয় প্রাণী শ্রেণীবিন্যাস। টোটাল 8 থেকে 9টা, টোটাল 8টা ভাগে ভাগ করা হয়। যেমন তোমরা শুনছো কিনা জানি না, পরিফেরা, নিডারিয়া, মলাস্কা, আর্থ্রোপোড, এগুলোর নাম শুনছো কখনো? এইগুলো হচ্ছে পর্বে পর্বে ভাগ করা হয়। তো বলতেছে যে এতগুলো প্রাণী সম্পর্কে যদি আমাকে ধারণা রাখতে হয় তাহলে
ইন্ডিভিজুয়ালি, যেমন আমরা পিরিয়ডিক টেবিল যখন আমরা পড়ি তখন আমরা কি পড়ি যে 16 নম্বর গ্রুপে চালকোজেন, তার মানে ওইখানে যতগুলো মৌল আছে সবাই কি চালকোজেন। 18 নম্বর গ্রুপের মৌলগুলো নিষ্ক্রিয়, তার মানে এখানে যতগুলো মৌল আছে সবাই কি নিষ্ক্রিয়। তো এইখানে সেই কথাটাই বলতেছে যে এতগুলো প্রাণী সম্পর্কে জানা তাদের জন্য কষ্টকর একটা মানুষের পক্ষে। তখন তারা চিন্তা করলো যে একই গ্রুপের বা একই পর্বের প্রাণীগুলোকে একসাথে রাখা যায় কিনা। তো পৃথিবী যত আস্তে আস্তে উন্নয়নের দিকে যাইতে মানে যাওয়ার চেষ্টা করতেছে, এরকম করে আমাদের এখানে কি হচ্ছে শ্রেণীবিন্যাসেরও কিন্তু আসলে হচ্ছে। এই শ্রেণীবিন্যাসের উল্লেখযোগ্য অবদান রাখছেন সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তার জন্ম কত সালে হয়েছিল? 1707। মৃত্যুবরণ কত সালে করছে? 1778 সালে। কোন দেশের বিজ্ঞানী? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফর এমসিকিউ। সুইডিশ বিজ্ঞানী, তার নাম কি? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস কিন্তু একটা সুন্দর একটা জিনিসের নামকরণ করেন, তার নাম কি? দ্বিপদ নামকরণ জনক বলে না, দ্বিপদ নামকরণের জনক। 1835 সালে কি গেছে আফসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসার সাথে ডিগ্রি লাভ করার পরে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের জন্য মানে অধ্যাপক বা প্রফেসর নিযুক্ত হন? অ্যানাটমি। মেডিকেলের তোমাকে একটা জিনিস সম্পর্কে মানে একটা বই পড়তে হবে, যেরকম এই যে ফিজিওলজি বই পড়তে হয় সেরকম ফার্স্ট ইয়ারে উঠে তোমাকে একটা বই পড়তে হবে, তার নাম হচ্ছে অ্যানাটমি। অ্যানাটমিতে তুমি কি নিয়ে ডিসকাস করতে পারবে? তোমার হার্ট, লিভার, কিডনি এগুলো কিরকম কাজ করে, কোনটার পজিশন কোন জায়গায়, কোনটার আকৃতি কেমন, ইন ডিটেল সবকিছু। তো সেই শাখার তোমার হচ্ছে ছিল হচ্ছে তোমার অধ্যাপক ছিলেন কে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তো এই যে জীব বিজ্ঞানের যে উদ্দেশ্য তিনি যে ভাগ করছেন, এখানে বলতেছে দেখো অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীববিজ্ঞানকে দুটো ভাগে ভাগ করেন, যত একটা কি উদ্ভিদ জগৎ আর একটা কি প্রাণী জগৎ। আমরা একটু আগে কিন্তু বলছিলাম যে বায়োলজিকে যদি আমরা ভাগ করি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বোটানি আর একটা কি জুলজি। এর পরবর্তীতে আস্তে আস্তে আরো বিভিন্ন ধরনের শাখা বের হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে ক্যারোলাস লিনিয়াস যখন করছিলেন তখন তিনি দুটো শাখাতে ভাগ করছিল, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা কি প্রাণী বিজ্ঞান। এর পরবর্তীতে কি আর হয় নাই? এখন আমরা পড়ি না, মাইক্রোবায়োলজি পড়ি না, প্যাথোলজি পড়ি না, ফিজিওলজি পড়ি না, কিন্তু ক্যারোলাস লিনিয়াস কয় ভাগে ভাগ করেছিল? দুই ভাগে। এবার দেখো বলতেছে কি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য বলতে কি বোঝায়? অল্প সময়ে অল্প পরিশ্রমের মাধ্যমে যদি তুমি সকল বিষয় বা যতগুলো প্রাণী আছে তাদের সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে পারো, তার মানে তোমাকে কি বলা হবে? এটা শ্রেণীবিন্যাসের মেন উদ্দেশ্য। পিরিয়ডিক টেবিলের যেমন মেন উদ্দেশ্য কোনটা ছিল যে 118টা মৌল সম্পর্কে কোনো মানুষের পক্ষে জানা সম্ভব না, তাহলে তারা কি করছে যে একই গ্রুপের জিনিসগুলোকে একসাথে রাখছে। মনে করো এখানে তোমরা যতজন আছো সবার পক্ষে কি ইন্ডিভিজুয়ালি জানা কি সম্ভব? কিন্তু সবার মধ্যে কিন্তু একই বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তোমরা মানুষ, এবং তোমাদের মধ্যে কি আছে? দুইটা করে চোখ আছে, একটা নাক আছে, মুখ আছে, দাঁত আছে, মানে সবকিছু আছে। তার মানে সবার মধ্যে ওই জিনিসগুলো সেম। এর মধ্যে স্পেসিফিক্যালি তোমার কিছু জিনিস আলাদা ওর থেকে, ওর কিছু জিনিস আলাদা তোমার থেকে, কিন্তু মূল যে জিনিসটা আছে, মেন যে এথিক্স, এটা ঠিক আছে কিনা সেটা একটু বলবো। এটা ঠিক না? এই যে এখানেও তারা চেষ্টা করছে যে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা এত বড় একটা জীব জগৎ সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তখন এইখানে ক্যারোলাস লিনিয়াস এর সময় থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে শুধুমাত্র কয়টা ভাগে ভাগ করা হইতো? দুই ভাগে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে কিছু প্রাণীতে ডিএনএ থাকে, কিছু প্রাণীতে আরএনএ থাকে, আবার কিছু প্রাণীতে আছে ডিএনএ প্লাস আরএনএ দুইটাই থাকে। ভাইরাসের মধ্যে কিছু ভাইরাসে ডিএনএ ভাইরাস হয়, কিছু ভাইরাস আরএনএ ভাইরাস হয়। যেমন আমরা যদি একটা আরএনএ ভাইরাসের কথা বলি, এইচআইভি কিন্তু ডিএনএ ভাইরাস না। এইচআইভি কোন ভাইরাস? আরএনএ ভাইরাস। তো এই জায়গায় তখন তারা চিন্তা করলো যে যেহেতু বৈশিষ্ট্যের পার্থক্য আছে, তার মানে এই জিনিসগুলোকে পার্থক্য করা যায়, এগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করা যায়। এরপর ভিত্তি করে দেখো এটাকে তারা কয় ভাগে ভাগ করছে? জীবজগৎকে দুই ভাগে, একটা হচ্ছে সুপার কিংডম 1 আর একটা কি সুপার কিংডম 2। সুপার কিংডমের উপর বেস করে কেন করা হয়েছে সুপার কিংডম? কিংডম মানে কি বোঝাইছে? কিং। কিং মানে কি? একটা রাজ্য। তার মানে এখানে রাজ্যের উপর বেস করে যে এই এক ধরনের প্রাণী আছে যারা প্রোক্যারিওটিক, আর এক ধরনের প্রাণী আছে যারা ইউক্যারিওটিক। এখন প্রোক্যারিওটিক মানে কি? যারা প্রকৃত কোষ তাদেরকে বলা হবে ইউক্যারিওটিক, আর যারা আদি কোষ তাদেরকে কি বলা হবে? প্রোক্যারিওটিক। আদি কোষ এবং প্রকৃত কোষ এটা কিসের উপর বেস করে করা হয়? এটা ভাগ করা হয় একটা কোষের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে নাকি সুগঠিত নিউক্লিয়াস নাই, এটার উপর বেস করে। কথা বুঝাতে পারছি? তাহলে সুগঠিত নিউক্লিয়াস, আমি দেখলাম যে আমার একটা ভিডিওতে আমার দু একজন কমেন্ট করছে, ভাইয়া ভুল পড়াচ্ছেন আপনি, আপনি বলতেছেন যে সু কোষের উপরে। এখানে আমি একটা ভিডিও দিছিলাম, আমার কাছে তো মনে করো গরু ছাগলও পড়ে, আমার কাছে ভালো স্টুডেন্টও পড়ে। এখন অনেক সময় সুগঠিত নিউক্লিয়াসের কথাটা উল্লেখ করি না আমরা, কিন্তু আমরা কি আমি কি কখনো বলি নাই সুগঠিত নিউক্লিয়াস? সুগঠিত নিউক্লিয়াস মানে বোঝে, সুগঠিত নিউক্লিয়াস মানে একটা নিউক্লিয়াসের মধ্যে চারটা জিনিস থাকতে হবে। কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম আর কি ক্রোমাটিন ফাইবার। এই চারটা জিনিস থাকলে সেই কোষটাকে আমরা সুগঠিত বলতে পারি। কিন্তু এর মধ্যে যদি মনে করো কোন একটা কিছু আছে আর বাকিগুলো নাই, তাহলে কি সুগঠিত বলা যায়? তাহলে কোষকে ভাগ করা হয় দুই ভাগে, একটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস আছে নাকি সুগঠিত নিউক্লিয়াস নাই। যে কোনো জিনিসের ভিতরেই কিন্তু নিউক্লিয়াস থাকতে হবে, নিউক্লিয়াস ছাড়া কখনো কোনো কোষ সম্ভব না। দেখা যাচ্ছে প্রাথমিকভাবে আছে পরবর্তীতে নাই, অথবা তোমার নিউক্লিয়াস থাকলেও সেটা সুগঠিত না। যদি সুগঠিত নিউক্লিয়াস থাকে সেটাকে বলা হয় ইউক্যারিওটিক। ইউ শব্দের অর্থ হচ্ছে গুড, আর ক্যারিয়ন শব্দের অর্থ কি? নিউক্লিয়াস। তাহলে ইউক্যারিওটিক শব্দের অর্থ কি? গুড নিউক্লিয়াস, ভালো নিউক্লিয়াস। ভালো নিউক্লিয়াস মানে কি? তার মধ্যে কয়টা ক্যারেক্টারিস্টিক থাকতে হবে? চারটা। আর খারাপ নিউক্লিয়াসের মধ্যে কয়টা ক্যারেক্টারিস্টিক থাকতে হয়? এর মধ্যে যে কোনো একটা থাকবে, বাকিগুলো কি থাকবে না। কথা ক্লিয়ার? দেখো
এবার একটু দেখো এখানে যদি বলা হয় এর পরবর্তীতে দেখো বিজ্ঞানী বলছে মার্গিউলিস কত সালে 1974 সালে এখানে কি কি বলছে হঠাকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত এবং বিস্তারিত তিনি একটা রূপ দেন। এইখানে বলতেছে সুপার কিংডম ওয়ান। সুপার কিংডম ওয়ানে আমরা কি নিয়ে আলোচনা করবো বলো? সুপার কিংডম ওয়ান কি প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক? প্রোক্যারিওটিক কারা? যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। তো এখানে দেখো প্রথম লাইন কি বলতেছে যে এরা আদিকোষী, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস এখানে নাই। এরা এককোষী হইতে পারে। এরা কি হইতে পারে? এককোষী। সাধারণত আমরা যখন জানি, আমরা যখন এই জন্য আমরা সবসময় কোনটা পড়ে আসি, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 তে আমাদের নলেজ ঠিক আছে, তার মানে আমি এটা পারবো। চ্যাপ্টার 2 তে আমার নলেজ নাই, তার মানে আমি এটা পারবো না। এখন শেষ করতে আমার সময় লাগবে হাইয়েস্ট আর 10 মিনিট এই চ্যাপ্টার। তো এখানে দেখো এই জায়গায় যেটা বলতেছে যে এককোষী, আমরা জানি যে কোষ কয় ধরনের হইতে পারে? 3 ধরনের হইতে পারে। একটা হচ্ছে ইউনিসেলুলার, আরেকটা কি মাল্টি সেলুলার, আরেকটা কি এ সেলুলার। এগুলো কি আমরা পড়ছিলাম কিনা? তাই না? এ শব্দের অর্থ কি? নাই বা উইথাউট। আর সেল মানে কি জানি তো? সেল নাই। কাদের সেল নাই? সেল বলতে পৃথিবীতে এমন কোনো কিছু আছে যার সেল নাই? তাহলে সেল নাই মানে কি? সেল আছে কিন্তু সেল হওয়ার যে যোগ্যতা সেটা নাই। মানুষ কিন্তু অমানুষ, মানে মানুষ হওয়ার যে যোগ্যতা সেটা তার নাই। তাহলে এবার বলা হয় ইউনিসেলুলার। ইউনি শব্দের অর্থ এক, তার মানে যে সেলের মধ্যে একটা সেল থাকে সেটাকে কি বলা হবে? ইউনিসেলুলার। মাল্টিসেলুলার মানে কি? যে সেলের মধ্যে অনেকগুলো সেল থাকে সেগুলোকে কি বলা হবে? মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার শব্দের অর্থ কি হবে? বাংলায় কি হয়? বহুকোষী। মাল্টিসেলুলার শব্দের অর্থ কি? বহুকোষী। তাহলে যেসব কোষের মধ্যে অনেকগুলো কোষ থাকবে, যার যেসব প্রাণীর মধ্যে, তুমি একটু আমাকে বলো তো আমরা কি বহুকোষী নাকি এককোষী ভাই? বহুকোষী। কিন্তু ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী। ভাইরাস না, ভাইরাস অকোষীয়। ভাইরাস কি? অকোষীয়। ইউনিসেলুলার। অকোষীয় মানে কি? ভাইরাসের বডিতে রাইবোজোম থেকে শুরু করে কোনো কিছু থাকে না, শুধুমাত্র ডিএনএ অথবা আরএনএ থাকে। ভাইরাসের বডিতে নিউক্লিয়াস তো নাই, কোনো কিছু নাই, তার সাথে ওইখানে আর কোনো কিছু থাকে না, রাইবোজোম থেকে শুরু করে কিচ্ছু থাকে না। বলো, এখন তো কোশ্চেন তো এটাই, বাইচে আছে কেমনে? ভাইরাস কোথায় থাকে? তোমার দেহে থাকে নাকি অন্য আরেকজনের দেহে থাকে? তোমার দেহে থাকে। তোমার দেহ থেকে রাইবোজোম নেবে, তোমার দেহকে নষ্ট করে তোমার দেহ থেকে তারা বংশ বিস্তার করবে, কিন্তু দেহের বাইরে কিন্তু বংশ বিস্তার করতে পারে না। কথা বুঝাতে পারছি? তোমার দেহের মধ্যে থাকতে হবে। তারা কিন্তু একটা পরজীবী, আরেকজনের উপর নির্ভর করে বসবাস করতেছে। কথা বুঝাতে পারছি? ভাইরাস কিন্তু নিজে বংশ বিস্তার এই কারণে করতে পারে না। দেহের বাইরে দেখো, দেহের বাইরে ভাইরাস কি করে না? কথা আসছে, দেহের বাইরে ভাইরাস বংশ বিস্তার করতে পারে না। কেন? কারণ ভাইরাসের বংশ বিস্তার করার জন্য দেখো আমাদের পরিপাকতন্ত্র আছে, আমরা খাবার খাই, আমরা সবকিছু করি, কিন্তু ভাইরাসের কিন্তু ওরকম কোনো অঙ্গ নাই। তাহলে ভাইরাস কি খাবার খাইতে পারবে? তাহলে খাবারের জন্য কার উপর ডিপেন্ডেন্ট? আমাদের উপর ডিপেন্ডেন্ট। তাহলে দেহের বাইরে কিন্তু ভাইরাস কোনো বংশ বিস্তার করতে পারে না। এখানে কি ভাইরাস নাই? কিন্তু ভাইরাস কি বংশ বিস্তার করতে পারবে? না। তাহলে ভাইরাস বংশ বিস্তার করতে গেলে হয় আমরা নেবে, অথবা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করবে, অথবা গরু ছাগলকে অ্যাটাক করবে, মানে যে কোনো একটা প্রাণীকে অ্যাটাক করতে হবে। কথা ক্লিয়ার? এখন কোশ্চেনটা হইলো যে এখানে তারা যেটা বলতেছে যে প্রোকার্টিকের মধ্যে যেটা বলতেছে এরা সাধারণত কেমন হবে? আদিকোষী হবে, এবং আদিকোষ এবং এককোষী বিশিষ্ট হতে পারে, এবং অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এদেরকে দেখতে হবে, এদেরকে খালি চোখে দেখা যাবে না। লাইক এটা কি? দিস ইজ এ ব্যাকটেরিয়া। দিস ইজ এ কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া নাম ব্যাকটেরিয়া কেন জানো? ব্যাকটেরিয়ন শব্দ থেকে আসছে। ব্যাকটেরিয়ন শব্দের অর্থ হচ্ছে রড শেপ বা দণ্ডাকার। সাধারণত এটা দেখতে কেমন লাগে? দণ্ডাকার লাগে না? রড শেপের থেকে সাধারণত এটা আসে। এদের বৈশিষ্ট্য দেখো। এবার বলতেছে কি যে সুপার কিংডম ওয়ান, আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি এই চারটা সুপার কিংডম ওয়ানটাকে কিন্তু কয়টা ভাগে ভাগ করছে? এই যে রাজ্য এক, তার মানে ওটা কি মনের রাজ্য যেগুলো থাকে সেগুলোকে কোনটার মধ্যে ফেলানো হয় বলো? প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক? প্রোক্যারিওটিক। তাহলে মানে এই জন্য আমরা সবসময় যখন উদাহরণ দিই যে প্রোক্যারিওটিকের উদাহরণ, তখন আমরা কি দিই? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং মনের রাজ্যের অনেক উদ্ভিদই সাধারণত কিসের মধ্যে পড়ে? প্রোক্যারিওটিক। কথা বুঝাতে পারছি? তাহলে পরীক্ষাতে যদি কখনো দেয় যে আদিকোষের উদাহরণ কি, তাহলে কি হবে? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি, এর সাথে কোনটা থাকতে পারে? মনের রাজ্যের উদ্ভিদ। এগুলো হচ্ছে সবগুলো কি আমাদের প্রোক্যারিওটিক। এরপরে যদি দেখো এখানে বলতেছে যে এই প্রোক্যারিওটিকে এরা সাধারণত কয় কোষী হবে? এককোষী। এখন এদের থেকে এদের যে দেহ থেকে যখন তৈরি হবে সেই প্রাণীটাও কি হবে? এককোষী তৈরি হবে। এখন সেম জিনিস থাকতে গেলে অবশ্যই কি লাগে? ডিএনএ। এই জন্য মনের রাজ্য বলো, প্রোক্যারিওটিক সেল বলো, বা যে কোনো সেল বলো, সবকিছু কি রাখতে হয়? ডিএনএ রাখতে হয়। কারণ ডিএনএ কে কি বলা হয়? মাস্টার মলিকুল। তোমার মধ্যে তুমি তোমার বাবার মতো দেখতে কিনা, তাহলে তোমার বাবার সাথে তোমার কোনটার মিল আছে? তুমি যদি হারাই যাও বা তুমি যদি পুড়ে মরে যাও, তাহলে তোমার সাথে কোনটা একটা মিল করা হয়? কি টেস্ট করা হয়? ডিএনএ টেস্ট করা হয়। তো এখানে বলতেছে ফিলামেন্টাস। ফিলামেন্টাস শব্দের অর্থ কি? ফিলামেন্ট শব্দের অর্থ হচ্ছে সুতা। ফিলামেন্টাস কোন শব্দের সাথে আস মানে কয়টা বুঝাই? কোন শব্দের সাথে আস মানে কয়টা বোঝাচ্ছে? সিঙ্গুলার। আস মানে একটা। ফিলামেন্ট মানে কি ভাইয়া? সুতা। তাহলে সুতা আছে কয়টা? একটা সুতা। তার মানে এখানে বলতেছে এরা ফিলামেন্টাস এবং একটির পর একটি লম্বাভাবে কি থাকে? যুক্ত থাকে, একটার পর একটা। তুমি যদি একটু খেয়াল করে দেখো, এটা দেখতে কিসের মতো লাগতেছে? চেইন আকারে থাকতেছে। ঠিক আছে? এটা কিসের মতো থাকতেছে? চেইন আকারে। ব্যাকটেরিয়া দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কক্কাই আর একটা হচ্ছে ব্যাসিলাস। কক্কাই মানে কি? যেগুলো গোল হয়। এটা কি গোল না? এটা এটা কোন ধরনের ব্যাকটেরিয়া? গোল ব্যাকটেরিয়া। দ্যাটস মিন এটা কক্কাস।
যদি ব্যাকটেরিয়া এরকম রড শেপের হয়, এটা কি রড শেপের না, দণ্ডের মতো না, এটাকে কি বলা হয় ব্যাসিলাস। তো এটাই বলতেছে যে তারা যে এরা ফিলামেন্টাস হতে পারে এবং একটার পর একটা যুক্ত থাকতে পারে। এরা কলোনিয়াল। কলোনিয়াল শব্দের অর্থ বোঝো? কলোনি মানে কি, একসাথে একতাবদ্ধ হয়ে থাকা। তো ব্যাকটেরিয়া বা ভাইরাস মানে এই জাতীয় জিনিসগুলো যেগুলো মনের যে সকল প্রাণীগুলো আছে এদেরকে কি বলতেছে, এরা তোমার হচ্ছে কলোনিয়াল। কলোনিয়াল মানে তারা একসাথে একসাথে থাকে, একটা কলোনি বোঝায়। যেমন মনে করে যে জাপান গার্ডেন সিটি, জাপান গার্ডেন সিটিতে একসাথে অনেকে থাকে কিনা, কলোনি করে থাকে কিনা। তো এখানে কলোনিয়াল বলতে বোঝাইছে যে যারা একসাথে অনেকগুলো থাকে এবং মনের রাজ্যের উদ্ভিদগুলো সাধারণত কলোনিয়াল হয়। কোষের মধ্যে কি আছে, ক্রোমাটিন বস্তু আছে। ক্রোমাটিন বস্তু কোনটা, আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে শিখাইছি যে ক্রোমোজোম কিন্তু থাকে কাদের মধ্যে, যাদের মধ্যে হিস্টোন আছে তাদের মধ্যে কি থাকে, ক্রোমোজোম থাকে। একটা সিকোয়েন্স দেখো, সেটা হলো ডিএনএ প্লাস হিস্টোন, দুইটা মিলে কি নাম হয়, দুইটা মিলে হয় ক্রোমাটিন। ক্রোমাটিন, ক্রোমাটিন যদি হয় তখন কি হবে, ক্রোমোজোম। ক্রোমোজোম থেকে কোনটা হয়, নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে কোনটা তৈরি হয়, সেল। কোন সেল, ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল, ভালো করে বুঝো কিন্তু। এখন কোশ্চেনটা হলো, আমরা জানি কি প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি হিস্টোন থাকে, হিস্টোন থাকে প্রোক্যারিওটিক সেলের মধ্যে। মুখের উপর লাথি মারবো কিন্তু দিলাম। প্রোক্যারিওটিক সেলের মধ্যে হিস্টোন থাকে না, ইউক্যারিওটিক সেলের মধ্যে হিস্টোন থাকে। প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি নাই, হিস্টোন নাই, তাহলে ক্রোমাটিন থাকবে, ক্রোমোজোম থাকবে, নিউক্লিয়াস থাকবে, নাই। কিন্তু ক্রোমাটিনের কি আছে দেখো তো, ক্রোমাটিন নাই। ক্রোমাটিন আছে নাকি নাই বলো, নাই। কিন্তু ক্রোমাটিনের কেন নাই, হিস্টোন নাই। কিন্তু হিস্টোনের এই ক্রোমাটিনের একটা উপাদান, সেটার নাম কি, ডিএনএ। ডিএনএ কিন্তু আছে। কেন, কারণ তুমি জানো কি, এখান থেকে তুমি ব্যাকটেরিয়া তৈরি করবা। তো ব্যাকটেরিয়া থেকে যদি ব্যাকটেরিয়া তৈরি করতে হয়, সেম জিনিস সেম রাখে কে, ডিএনএ। তো এই জন্য যেখানে কি আছে, ডিএনএ আছে। দেখো সেটাই বলতেছে যে ক্রোমাটিন বস্তু থাকে। ক্রোমাটিন বস্তু কোনটা, ক্রোমাটিন বস্তু হিসেবে যদি পরীক্ষাতে কোশ্চেন করে যে মনের রাজ্যে ক্রোমাটিন বস্তু হিসেবে কোনটি থাকে, হিস্টোন নাকি ডিএনএ, অ্যান্সার কোনটা হবে, ক্রোমাটিন বস্তু তো দুইটা, একটা হলো হিস্টোন আর একটা কি, ডিএনএ। কিন্তু এখানে থাকে কোনটা, অনলি থাকে কি, ডিএনএ। নিউক্লিয়াস বা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস কি থাকে রে, এটা কি সুগঠিত নাকি অগঠিত, অগঠিত। মানে কি নিউক্লিয়াস থাকবে না। যদি নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস যদি না থাকে, তাহলে সে জায়গায় কি কি থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, কোনো কিছু এই জায়গায় থাকবে না। তাহলে এখানে সেগুলো কোনো কিছু নেই, এদের মধ্যে কোনো কাজই করবে না। বাপ যদি না থাকে, সন্তান থাকে রে, তাহলে বাপ আছে, বাপকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস যদি না থাকলে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, রাইবোজোম, এগুলো কোনো কিছু থাকবে না। দ্যাটস এখানে বলতেছে এদের কোষে প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম কিচ্ছু নাই, শুধুমাত্র কোনটা আছে, রাইবোজোম আছে। কোশ্চেন হলো কেন রাইবোজোম থাকে, আমরা একটা সিকোয়েন্স জানি। দেখো ডিএনএ, ডিএনএ থেকে কোনটা তৈরি হয়। এবার দেখো তো এগুলো কি বাসায়, তো মানে আমার স্টুডেন্টগুলো তো এগুলো মুখে ঠোঁটের আগে আসা উচিত। এখান থেকে কোনটা তৈরি হয়, প্রোটিন। প্রোটিন থেকে কোনটা তৈরি হয়, সেল, তাই না। তো যে কোনো সেল থেকে কোনটা তৈরি হয়, টিস্যু। টিস্যু থেকে কোনটা তৈরি হয়, অর্গান। অর্গান থেকে সিস্টেম। এখন আমাকে একটা জিনিস বুঝাও, এই যে কাছে এই যে প্রোটিন, প্রোটিন থেকে কোনটা তৈরি হয় বলো, এনজাইম। আর প্রোটিন থেকে কোনটা তৈরি হয়, হরমোন। তুমি এনজাইম বলো অথবা হরমোন বলো, যেটাই বলো না কেন, সবকিছু কি দিয়ে তৈরি হয়, প্রোটিন দিয়ে তৈরি হয়। এনজাইম কি করে, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার গতিকে বাড়ায়। এখন ব্যাকটেরিয়া হোক আর মানুষ হোক, সবার বডিতে কি হয়, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় কি হয় না, শুধু এইটুকু বলো, হয়। যদি রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, তাহলে অবশ্যই সে জায়গায় কি দরকার, এনজাইম দরকার। আর এনজাইমের জন্য কি দরকার, প্রোটিন। প্রোটিনের ফ্যাক্টরি কোনটা, রাইবোজোম। কালকে এটা মেডিকেলে কোশ্চেনে দিছে, প্রোটিনের ফ্যাক্টরি কোনটা, রাইবোজোম। লিভার অতিরিক্ত যদি গ্লুকোজ তৈরি করে, সেটা কি হিসেবে জমা রাখে, কালকে এটা মেডিকেলে দিছে। আমার তোমরা যারা আসো না, যারাগুলো রেগুলার স্টুডেন্ট, তারা কালকে বাম পাদে পরীক্ষা দিতে পারতাম, মেডিকেলের পরীক্ষা যে কোশ্চেন ছিল, সিরিয়াসলি যে কোশ্চেনগুলো দিছে। আমি তোমাদের বললে এখন তোমাদের আফসোস হবে যে ভাই এগুলো তো আমরা এখন টেনেই পারি। কোনো কোশ্চেনই কঠিন ছিল না তোমাদের লেভেল। তো দেখো ইন্টার লেভেলের অনুযায়ী তো কিছু কোশ্চেন থাকবে, তোমরা তো সবেমাত্র টেনে পড়ো। কিন্তু তোমাদের যে লেভেলে আমি নলেজ দিছি, এই নলেজে তোমরা 30টার মধ্যে তোমাদের মিনিমাম তোমরা 20টা পারতা। কিন্তু ওই যে তুমি বাইরে শুনতেছো না কোশ্চেন কঠিন হয়েছে, কেন জানো, কারণ তাদের বেসিক নাই। তারা শুধু স্কুলের টিচারের পিছনে দৌড়াইছে, সেগুলো এখন এসে আফসোস করতেছে। আমার এখানে একটা স্টুডেন্ট এসে বলতেছে কি যে ভাইয়া, মানে তার স্টুডেন্ট তো তার মা, যে আমার মেয়ে খুব এত মানে ভালো, ও মেডিকেলে ফর্মই তোলে নাই, ও কুয়েটে দেখবেন হয়ে যাবে। ওর দুই দিন পরে সে বলতেছে যে তার হয় নাই, কুয়েটে পরীক্ষাতে তার হয় নাই, তার মেয়ে পরীক্ষা দিতে পারে নাই, চান্সই হয় নাই। এখন তো শুধু এক জায়গায় পরীক্ষা হয়েছে, এরপরে তো আরো কত জায়গায় আছে, কোনো জায়গায় হবে না দেখবা। কারণ স্কুলের টিচারের কাছে যেগুলো পড়বে, হাতে গোনা 100 জনের মধ্যে 2 জন চান্স পাবে, আর বাকি 98 জন মারা খাবে 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 খাবে, কোনো মাপ নাই। এখন আমার বিরুদ্ধে বিরোধিতা করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু স্কুলের টিচারের কাছে পড়লে মারা খাবা। এবং সব থেকে বেশি মারা খায় ঢাকা ছেলেবেলে, বিকজ ঢাকা ছেলেবেলে বেশি স্কুলের টিচারের কাছে পড়ে, বাইরে ছেলেবেলে নিজের যোগ্যতায় পড়ে। আমরা নিজেদের যোগ্যতা জানিয়ে আসছি, আর তোমাদেরকে শিখতেই দেয় না।
তারা ধরে রাখে সবসময় ওই পরীক্ষার লাস্ট দিন পর্যন্ত পড়াবে বলে। বাদ দাও। এখন দেখো যে কোনো জায়গায় যদি রিয়াকশন হয়, সেটা ইউক্যারিওটিক সেল হোক সেটা প্রোক্যারিওটিক সেল হোক, সেটাকে অবশ্যই কি লাগবে? এনজাইম লাগবে। আর এনজাইমের ঘর কোনটা? প্রোটিন। প্রোটিনের ঘর কোনটা? রাইবোজোম। এজন্য আদি কোষেও রাইবোজোম থাকে এবং প্রকৃত কোষেও কি থাকে? রাইবোজোম থাকে। আর এই জন্য রাইবোজোমকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু। কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু। কারণ সার্বজনীন অঙ্গাণু বলা হয় কারণ এটা আদি কোষ প্রকৃত কোষ দুইজনের কোষেই থাকে। কোষ বিভাজন কোন প্রক্রিয়ার মাধ্যমে হবে? আমরা জানি কি, যেখানে ক্রোমোজোম থাকে, যেখানে ক্রোমোজোম থাকে সেই জায়গায় কোন কোষ বিভাজন হয়? মাইটোসিস। মাইটোসিসের নাম মাইটোসিস কেন? মাইটোসিস, মাইটোসিস শব্দটা কোন জায়গা থেকে আসছে? মাইটোস, মাইটোস প্লাস কি? ওসিস। মাইটোস শব্দের অর্থ কি? স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার। আমরা স্পিন্ডল ফাইবার সবাই কম বেশি কিন্তু দেখছি, এই যে এরকম করে, তাই না? এই যে এরকম করে যেটা থাকে সেটা কি? ক্রোমোজোমকে ভাগ করতে যে ফাইবার ব্যবহার করা হয়, ক্রোমোজোমকে ভাগ করতে যে ফাইবার ব্যবহার করা হয় সেই ফাইবারের নাম কি? স্পিন্ডল ফাইবার। তো এইখানে দেখো তোমার মধ্যে যদি ক্রোমোজোম না থাকে, এটা তুমি কি কাজ করবে বলো? এটা তুমি কি কাজ করবে বলো তো আমার একটু? ক্রোমোজোমকে ক্যারি করার জন্য কি লাগে? স্পিন্ডল ফাইবার লাগে না? এখন তোমার মধ্যে যদি ক্রোমোজোমই না থাকে, তুমি স্পিন্ডল ফাইবার বানাবা? এই জিনিসটা বানাবা? বানাবা না। তাহলে তুমি মাইটোসিস করবা? তাহলে তুমি তখন কি করবা? উইথাউট মাইটোসিস। তাহলে উইথাউট মাইটোসিস মানে কি? কোনো একটা শব্দের সাথে যদি কখনো এ থাকে অথবা কি থাকে? এ না থাকে, তখন আমরা কি বুঝি? উইথাউট। দ্যাটস ওয়াই সেখানে কোন মাইটোসিস হয়? অ্যামাইটোসিস। কোনো শব্দের সাথে যদি কখনো দেখো এ থাকে অথবা কি থাকে? অ্যানা, দ্যাটস মিন এটা কি বোঝায়? উইথাউট। ঠিক আছে? তাহলে এখন আমাকে বলো, প্রোক্যারিওটিক সেলের মধ্যে আদিব, প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি ক্রোমোজোম থাকে? প্রোক্যারিওটিক সেলে ক্রোমোজোম থাকবে না। যদি প্রোক্যারিওটিক সেলে ক্রোমোজোম না থাকে তাহলে স্পিন্ডল ফাইবার বানাবা? তাহলে মাইটোসিস প্রসেস হবে না। তাহলে কোন প্রসেস হবে? অ্যামাইটোসিস। আর যাদের মধ্যে ক্রোমোজোম থাকে তাদের মধ্যে কোনটা হবে? মাইটোসিস। তাহলে আমাদের মধ্যে মাইটোসিস হয় নাকি অ্যামাইটোসিস হয়? মাইটোসিস। কেন হয়? কারণ আমাদের মধ্যে ক্রোমোজোম আছে, আমাদের স্পিন্ডল ফাইবার বানানো লাগবে। কথা বুঝতে পারছি? এবার দেখো, এবার তাহলে তাদের এই যে দ্বিবিভাজন, দ্বিবিভাজনের আরেকটা নাম কি? অ্যামাইটোসিস। অর্থাৎ একটা সেল থেকে তারা কয়টা সেলে ডিভাইডেড হয়? দুইটা। আমাদের বংশ বিস্তার করতে বেশি দিন সময় লাগে নাকি ওদের বংশ বিস্তার করতে বেশি দিন সময় লাগে? আমাদের। কারণ কি? কারণ আমাদের কোষের মধ্যে অনেক কিছু আছে, নিউক্লিয়াস থেকে শুরু করে বহুত কিছু আছে, অনেক অঙ্গাণু আছে, কিন্তু ওদের কোষের মধ্যে এত কিছু নাই। ওরা একটা কোষ থেকে সরাসরি আরেকটা কোষে অনেক তাড়াতাড়ি কি করতে পারে? বিস্তার করতে পারে বা ঘটাইতে পারে। এখন এদের যদি আমরা একটা উদাহরণ দেখি, এরা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাবার তৈরি করে। কেউ কেউ কিসে তৈরি করে? দেখো এদের প্রধান পদ্ধতি কোনটা? শোষণ, মানে শুষে খায়। এরা কোনো কিছুকে কি করে? শুষে খায়। তোমার বডিতে ঢুকলো, ঢুকে তোমার বডি থেকে খাবার নিয়ে নিল, তাহলে সেই খাবার শুষে নিল। এই জন্য বলতেছে এদের মেন শাসন প্রক্রিয়া কোনটা? শোষণ পদ্ধতি। আর এবারেও তারা কিছুটা কি করে? মানে ফটোসিনথেসিসের মধ্যে করে, লাইক সায়ানোব্যাকটেরিয়া, লাইক সায়ানোব্যাকটেরিয়া। এবার উদাহরণ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো এখানে উদাহরণে কি কি আছে? নীলাভ সবুজ শৈবাল এবং কি ব্যাকটেরিয়া। সবাই কোন পর্বের প্রাণী? কোন কিংডমের মধ্যে ফেলবো আমরা? 15 রাজ্যের। এবার বলতেছে ইউক্যারিওটিক, আদি কোষে যেগুলো হবে, প্রকৃত কোষে তার কি হবে? বিপরীত হবে। আদি কোষের নিউক্লিয়াস ছিল, সুগঠিত নিউক্লিয়াস ছিল না, কিন্তু প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে। অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে যে আবরণ সেটা থাকবে, নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে এবং ক্রোমাটিন ফাইবার যাবতীয় যা কিছু সবকিছু থাকবে। এবং আদি কোষে সাধারণত তারা কি ছিল? এককোষী। কিন্তু এইখানে আমরা ইউক্যারিওটিকে যেটা পড়তে সেটা এককোষী হইতে পারে, সাথে কি কোষে হইতে পারে? বহুকোষী হইতে পারে। এবং এরা এককভাবে অথবা কলোনি আকারে থাকতে পারে। আর ওরা শুধুমাত্র কি আকারে ছিল? কলোনি করেছিল। কারণ তারা একজন আরেকজনকে সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে থাকতে চায়, যেটাকে বলা হয় সিম্বায়োসিস। সিম শব্দের অর্থ হচ্ছে একই, বায়ো মানে হচ্ছে লাইফ, আর ওসিস মানে কি? প্রসেস। তাহলে সিম্বায়োসিস মানে কি? একই সাথে জীবনযাপন করার প্রসেসকে কি বলা হয়? সিম্বায়োসিস। এখন এইখানে দেখো বলতেছে প্রোটিস্টা, এরা এককোষী অথবা কি বহুকোষী হতে পারে। প্রোটিস্টা বলতে কোন পর্বের প্রাণীগুলোকে বোঝানো হয়েছে বলো? প্রোটিস্টা মানে কোন পর্বের প্রাণীগুলোকে বোঝানো হয়েছে? আগে উদাহরণটা দেখো। প্রোটিস্টা মানে কি? অ্যামিবিয়া। প্যারা, দেখো প্যারামেসিয়াম, এককোষী বা বহুকোষী কি? শৈবাল। শৈবাল কি আদিকোষী নাকি প্রকৃত কোষী? ভালো করে বুঝো কিন্তু, শৈবাল কিন্তু প্রকৃত কোষী। কিন্তু পরীক্ষাতে যদি দেয় যে নীলাভ সবুজ শৈবাল, তাহলে অ্যান্সার কি হবে? আদিকোষী। মনে থাকবে? আচ্ছা, এখন এইখানে যেটা বলতেছে তারা যে এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট হতে পারে। কোন বিশিষ্ট হতে পারে? সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট হতে পারে। কোষে কি ক্রোমাটিন বস্তু থাকবে কি থাকবে না? ডিএনএ থাকবে, সাথে কি থাকবে? হিস্টোন। তাহলে ক্রোমোজোম থাকবে তো। তাহলে বলতেছে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ থাকে, আরএনএ থাকে এবং প্রোটিন থাকে। প্রোটিন মানে কোন প্রোটিন? হিস্টোন প্রোটিন থাকে। সকল ধরনের অঙ্গাণু কি থাকবে কি থাকবে না? যেহেতু ইউক্যারিওটিক, বাপ আছে মানে কি? সন্তান আছে। বাপকে নিউক্লিয়াস, সন্তানকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া যাবতীয় যা কিছু, লাইসোজোম থেকে শুরু করে সবকিছু থাকবে। তাহলে এটা কি? ওইটা যদি পারা যায়, চ্যাপ্টার 2 পারলে এটা তো ইয়ে দিয়েও লেখা যায়, মাথা দিয়েও লেখা যায়। এবারে এখানে খাদ্য গ্রহণ পদ্ধতি কোনটা হবে? শোষণ। শোষণ কারা করে? আমরা করি না শোষণ?
আমরা যে খাবারটা খাই আমাদের মাইক্রোভিলাই সেগুলোকে শুষে নেয় না, আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত এগুলোকে শুষে ফেলে না, আর গাছকে শোষণ করে, গাছের কি ক্ষুদ্রান্ত বৃহদান্ত আছে, তাহলে ওরা তাদের খাদ্যটাকে কোন পদ্ধতির মাধ্যমে করে? ফটোসিনথেটিক পদ্ধতির মাধ্যমে করে। মাইটোসিসের মাধ্যমে কি হয়? অযৌন জনন প্রজনন ঘটে থাকে কিনা দেখো। আমাদের কি মাইটোসিস নাকি মিওসিস হয়? আমাদের কোনটা হয়, মাইটোসিস নাকি মিওসিস? মাইটোসিস। এবার বলতেছে কনজুগেশন। কনজুগেশন মানে কি বোঝো? কনজুগেট করা। মনে করো এইটা, এটা একটা প্রাণী, এটা একটা প্রাণী, দুটোকে এবার জোড়া লাগাই দাও, এটা প্রসেসকে কি বলা হয়? দিস ইজ কনজুগেশন। তাহলে আমরা মাইটোসিসের মাধ্যমে করি, আমরা মাইটোসিসের মাধ্যমে করি, অথবা কি কনজুগেশনের মাধ্যমে কিন্তু আমরা করে থাকি। কথা বোঝাতে পারছি? এখন এইখানে যেটা বলতেছে যে জনন বা প্রজনন, প্রজনন এটা টোটাল 3 ধরনের হয়। ঠিক আছে, জানো 3 ধরনের মানে আমরা যদি বলি 2 ধরনের, মূলত যৌন প্রজনন এবং অযৌন প্রজনন। যৌন প্রজনন মানে শুধু একজন আরেকজনের উপর ঝাঁপাই পড়া না, যৌন প্রজনন মানে কিন্তু সেক্স না, যৌন প্রজনন মানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন। এটা অফ কর, হাসলি কে? দেখো প্রজনন 2 ধরনের হয়। এক হচ্ছে যৌন প্রজনন। যৌন প্রজনন মানে হলো যেখানে শুক্রাণু প্লাস ডিম্বাণু মিলন হবে, সেটাকে কি বলা হবে? যৌন প্রজনন। এখন যৌন প্রজনন মানে কিন্তু সবসময় ফিজিক্যাল ইন্টারকোর্স বোঝায় না। এখন গাছের মধ্যে কোনটা? গাছ কি শুক্রাণু ডিম্বাণু তৈরি করে? তাহলে গাছ যদি শুক্রাণু ডিম্বাণু তৈরি করে তাহলে গাছের মধ্যে কোনটা হবে? যৌন প্রজনন। আর অযৌন প্রজনন মানে কি? মনে করো গাছের একটা মুকুল নিয়ে তুমি আরেকটা গাছে লাগাই দিলে, তাহলে সেটা কি হবে? অযৌন প্রজনন। কথা ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে যৌন প্রজনন আর একটা কি? অযৌন প্রজনন। এরপরে যে ফাইলামটা আছে সেই ফাইলামের নাম কি? ফানজাই। বৈশিষ্ট্য দেখো, অধিকাংশ তারা কিসে অবস্থান করে? স্থলজ। ভিতরে এসে বসতে হলো। অধিকাংশ তারা কোনটা হবে? স্থলজ। এরা কি? মৃতজীবী। এরা কি হতে পারে? মৃতজীবী অথবা কি হতে পারে? পরজীবী। দেহে এককোষী অথবা কি হতে পারে? মাইসেলিয়াম। দেহ অকেশী হইতে পারে অথবা কি হইতে পারে? মাইসেলিয়াম। মাইসেলিয়াম মানে কি? যেটা দেখো আমাদের যে ফাইবার বা সুতা তৈরি করা হয় না, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম এককে কি বলে জানো? মাইসেলিয়াম। লিখে রাখো, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম এককের নাম হলো মাইসেলিয়াম। ঠিক আছে, কিছু কিছু প্রাণী আছে যে এই দেখো কোষ প্রাচীর, এই আমরা জানি কি সেলুলোজ, সেলুলোজ তৈরি করা হয় তোমার হচ্ছে সেলুলোজ চেইন, এই সেলুলোজ চেইন দিয়ে তৈরি করা হয় মাইসেলিয়াম। তার মানে সেলুলোজ অনেকগুলো মিলে মিলে যেটা তৈরি করে তার নাম কি বলা হয়? মাইসেলিয়াম। তো এই জায়গায় বলতেছে যে এরকম মাইসেলিয়াম দিয়ে তৈরি করা হয় কোন জায়গায়? ফানজাইতে। এবং এটা কিসের মতো? সুতার মতো, কারণ সেলুলোজ দিয়ে কি তৈরি? ফাইবার। ফাইবার মানে কি? সুতা। তাহলে সেলুলোজ দিয়ে তৈরি করতেছে মাইসেলিয়াম, ওই মাইসেলিয়ামটা কি তৈরি করা হবে? সুতা তৈরি করা হবে। তাহলে এই জন্য তারা বলতেছে এরা সুতার মতো অংশ দিয়ে তো গঠিত হয়, যেটাকে কি বলা হচ্ছে? মাইসেলিয়াম। তো এগুলোর নিউক্লিয়াস কি সুগঠিত থাকে কি থাকে না? যেহেতু এদের চারপাশে কি থাকবে? ফাঙ্গাস। তাহলে ফানজাই, ফানজাই মানে কি? ফাঙ্গাসের। তাহলে ফানজাই বলতেছে ফাঙ্গাস, গাছ মানে কয়টা? ফাঙ্গাস, ফাঙ্গাসে কয়টা বোঝাচ্ছে? ফানজাই একটা, আর অনেকগুলোকে কি বোঝায়? ফাঙ্গাই বা ফানজাই। এই যে ফানজাই, কথা বোঝাতে পারছে? তো এখানে বলতেছে দেখো এদের কোষ প্রাচীর কি দ্বারা নির্বাচন করা হয়? কাইটিন। আমরা জানি কি যে কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য না, উদ্ভিদ কোষ বাদেও আরো কিছু কিছু মানুষের বা কিছু কিছু প্রাণীদের কোষ প্রাচীর থাকে। তার মধ্যে একটা কি? ছত্রাক, আরেকটা কি? ব্যাকটেরিয়া, আরেকটা কি? মানে আমাদের উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, ছত্রাকে কোষ প্রাচীর থাকে, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে। ছত্রাকের কোষ প্রাচীর তৈরি করা হয় পলিস্যাকারাইড মানে এই যে কাইটিন দিয়ে, আর আমাদের যেটা ব্যাকটেরিয়া কোষ প্রাচীর সেটা হচ্ছে পলিস্যাকারাইড। আর আরেকটা পলিস্যাকারাইডের নাম হচ্ছে সেলুলোজ, ওই সেলুলোজে তৈরি করা আমাদের উদ্ভিদ কোষ। এবার এখানে উদাহরণ যদি আমরা দেখি ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম, এগুলো হচ্ছে আমাদের কোন পর্বের মধ্যে পড়বে ভাইয়া? ফানজাইয়ের মধ্যে পড়বে। এবার যদি আমরা পরেরটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে কি? প্লান্টি। এদিকে অধিকাংশই কি? সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। এখানে যদি পরীক্ষাতে দেয় যে এরা অধিকাংশ কোন ধরনের উদ্ভিদ? সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। কেন? কারণ এদের মধ্যে সাধারণত আমাদের কিছু গুরুত্বপূর্ণ পিগমেন্ট গুলো থাকে। যেরকম একটা পিগমেন্টের নাম হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল যেখানে থাকে সেখানে সূর্যের আলোকে গ্রিপ করতে পারে, ধরতে পারে। আর ধরতে পারে বুঝে তারা কোন প্রসেস করতে পারে? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ করা সম্ভব। তাহলে কাদের সালোক সংশ্লেষণ করে? অধিকাংশ প্রাণী। কোন অধিকাংশ প্রাণীর সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে? সেটা নাম হচ্ছে প্লান্টি। এদের যে উন্নত টিস্যু কি থাকে? বিদ্যমান থাকে। এদের ভ্রূণ সৃষ্টি হয়। ভ্রূণ মানে কি? একটু আগে কিন্তু বুঝে আসছি, ইমব্রায়ো। ইমব্রায়োর আরেকটা নাম কি? ভ্রূণ সৃষ্টি হয়। এবং তা থেকে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? যেখানে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, 2n সংখ্যক। 2n মানে কি? 2n মানে কি? n মানে কি সবসময় 23 বোঝায় না? আমাদের ক্ষেত্রে n মানে কি? 23। এখন আরেকটা প্রাণীর ক্ষেত্রে n মানে কি হইতে পারে? অন্য কোনো কিছু হইতে পারে। যেমন আমাদের ক্রোমোজোম সংখ্যা 46, কিন্তু গাছের পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা কত? 16। তো সবসময় n মানে যে 46 বোঝায়, বিষয়টা এমন না। তো এখানে বলতেছে যে ডিপ্লয়েড পর্যায় থেকে তারা শুরু করে প্রধানত তারা স্থলজ হয়, তবে অসংখ্য জলজ প্রাণীয় প্রজাতিও আসলে দেখা যায়। এদের কোনটা হয় দেখো, এদের অযৌন জনন অ্যানাইসোগামাস। এই অ্যানাইসোগামাস যখনই কোনো পরীক্ষাতে দেওয়া হয় বা ম্যাক্সিমাম কোশ্চেন গুলোতে অ্যানাইসোগামাস বোঝা হয়, তো তখন তোমরা আসলে গুলাই ফেলো। অ্যানাইসোগামাসের নাম অ্যানাইসোগামাস কেন? এটা একটু বোঝার চেষ্টা করো। অ্যানাই
অ্যানাইসোগ্যামাস। কোন শব্দের সাথে যদি কখনো দেখো অ্যানা কথাটা আছে, কি আছে? অ্যানা। তাহলে অ্যানা মানে কি? সেম। অ্যানা মানে উইথাউট না? অ্যানা মানে কি? উইথাউট। উইথ আউট। কোন শব্দের সাথে যদি অ্যানা থাকে অথবা এ থাকে। আর আইসো শব্দের অর্থ কি রে? আইসোটা পড়ছি না আমরা? আইসো শব্দের অর্থ কি? আইসো শব্দের অর্থ হচ্ছে সেম। আর গ্যামাস শব্দের অর্থ কি? গ্যামেট থেকে আসছে। আর আমরা জানি কি গ্যামেট কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে শুক্রাণু, আর একটা কি? ডিম্বাণু। তাহলে আমরা কি অ্যানাইসোগামাস নাকি আইসোগামাস? অ্যানাইসোগামাস। কেন? কারণ আমাদের গ্যামেট গুলো সাইজে কি না, দেখতে সেম না। যদি সাইজে সেম দেখতে না হয় তখন সেটাকে কি বলা হবে? অ্যানাইসোগামাস। আর যদি দেখতে সেম হয় তখন কি বলা হবে? আইসোগামাস। তাহলে এখানে যেটা বলতেছে এরা, যে এদের যে ইয়েটা ছিল, দেখো এদের যৌন প্রজনন কোন ধরনের? অ্যানাইসোগামাস। আকার আকৃতি অথবা শরীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট কি হয়? ভিন্ন গ্যামেট থাকে কিনা। শুক্রাণু এক ধরনের কাজ করবে, শুক্রাশয় কি তৈরি করবে? শুক্রাণু। ডিম্বাশয় কি তৈরি করবে? ডিম্বাণু। তাহলে এদের গঠন কি আলাদা কিনা? তাহলে এটাকে অ্যানাইসোগামাস নাকি আইসোগামাস? অ্যানাইসোগামাস। মনে থাকবে। তাহলে অ্যানাইসোগামাস মানে কি? যখনই দেয় তখন তোমরা কি হলো? তাহলে অ্যানাইসোগামাস মানে কি? আকার আকৃতি এবং শরীরবৃত্তীয় পার্থক্যের বিশিষ্ট ভিন্ন ধরনের গ্যামেটের মাধ্যমে যে যৌন প্রজনন সম্পন্ন হয় সেটাকে কি বলা হয়? অ্যানাইসোগামাস। আর্কিগোনিয়াম মানে কি? দেখো আর্কিগোনিয়াম, দেখো আর্কিক শব্দের অর্থ কি? আর্কি শব্দের অর্থ হচ্ছে পুরাতন। পুরাতন বা অনুন্নত। পুরাতন অথবা কি? অনুন্নত। আর গোনিয়াম শব্দের অর্থ হচ্ছে কি? গোনিয়াম শব্দের থেকে কোনটা তৈরি হয় জানো? গোনাড। গোনাড মানে কি? মানে ক্ষমতা বোঝায়। গনিয়াম শব্দের অর্থ কি বোঝাচ্ছে? ক্ষমতা বা গোনাড। তাহলে আর কি গনিয়াম মানে কি? অনুন্নত। অনুন্নত তাদের গোনাড তৈরি করতেছে, যেখান থেকে অনুন্নত জীবন তৈরি হবে। বুঝতে পারছি? যেমন আর্কিওসাইট। আর্কি শব্দের অর্থ কি? পুরাতন বা অনুন্নত। সাইট মানে কি? সেল। তাহলে আর্কিওসাইট মানে কি হবে? অনুন্নত সেল নাকি উন্নত সেল? অনুন্নত সেল। তো এখানে সেই কথাটা তারা বলার চেষ্টা করছে। দেখো এখানে বলতেছে যে আর্কিগোনিয়েট বা আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট হয়। কথা ক্লিয়ার? উদ্ভিদ এদের কি? সপুষ্পক। সপুষ্পক মানে কি? ফুল তৈরি করতে পারে। যেসব কি তৈরি করে? পুষ্প তৈরি করে, সেগুলোকে কি বলা হয়? সপুষ্পক। উদাহরণ হিসেবে কি থাকতে পারে? উন্নত। দেখো উন্নত সবুজ উদ্ভিদ। প্লান্টের বিভাগগুলো শর্ট নিচে দেওয়া হলো, এই যে ব্রায়োফাইটা, টাইডোফাইটা। এরপরে কোনটা আছে? এনিমেলিয়া। এনিমেলিয়া কোন সালে? দেখো এনিমেলিয়া এখানে যেটা বলতেছে, এনিমেলিয়াতে কি নিয়ে আলোচনা করা হবে বলো? এনিমেলিয়া। এরা কি নিউক্লিয়াস থাকবে কি থাকবে না বলো? এটা নিউক্লিয়াস থাকবে এবং বহুকোষী প্রাণী থাকবে। এদের কোষে কোনো জড় কোষ প্রাচীর থাকবে কি থাকবে না? এনিমেল কোষ প্রাচীর থাকবে না। কারণ যদি কোষ প্রাচীর থাকতো তাহলে তারা মুভ করতে পারতো না। যেহেতু মুভ করার কথাবার্তা থাকে, লাইক আমরা কি এনিমেলিয়ার মধ্যে পড়ি না কিসের মধ্যে পড়ি? অ্যানিমেলিয়া। তাহলে প্লাস্টিড এবং কোষ প্রাচীর কোনো কিছু আমাদের থাকবে না। প্লাস্টিড না থাকার কারণে হেটেরোট্রফিক। হেটারো শব্দের অর্থ কি? ভিন্ন। ট্রফিক শব্দের অর্থ কি? চলাচল করা। তাহলে হেটেরোট্রফিক মানে কি? আমরা ভিন্নভাবে চলাচল করি। এক একজনের বডি মুভমেন্ট, এক একজনের বসবাসের স্থান, এক একজনের খাদ্য পদ্ধতি এক এক রকম। এর জন্য বলা হয় কি? হেটেরোট্রফিক। এরা পরভোজী মানে কি? আমরা খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, বিকজ আমাদের বডিতে ফটোসিনথেসিস হয় না। আমরা খাদ্যের জন্য আরেকজনের উপর নির্ভর করি। এই জন্য আমাদেরকে বলে পরভোজী। খাদ্য বলবদ্ধকরণ করা হয়। দেহে জটিল টিস্যু বিদ্যমান থাকে, লাইক জাইলেম আর কি ফ্লোয়েম। কাদের জাইলেম ফ্লোয়েম থাকে? আমাদের নাকি গাছের? গাছের কি থাকে? জাইলেম ফ্লোয়েম টিস্যু থাকে। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে কি করে? বংশ বিস্তার করে না। যৌন জনন মানে কি? ঝাপাই পড়া। যৌন জনন মানে কি? যেখানে শুক্রাণু ডিম্বাণু থাকে। গাছেও যৌন জনন হয়, আমাদের ক্ষেত্রেও কি হয়? যৌন জনন সম্পন্ন হয়, কারণ এখানে শুক্রাণু ডিম্বাণু দুটো তৈরি হয়। পরিণত উদ্ভিদ কোষে দেখো ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন করা হয়। ভ্রূণ বিকাশকালীন সময় ভ্রূণীয় স্তর কি হয়? তৈরি হয়। উদাহরণ হিসেবে এখানে যদি আমরা দেখি, প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী প্রাণী এবং মেরুদণ্ডী প্রাণী সবকিছু কি আছে? আমাদের এনিমেলিয়ার মধ্যে পড়ে। 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টমাস কেলভিট স্মিথ নামক একজন সায়েন্টিস্ট এইসব ঘোড়ার ডিমের কথাবার্তা বলছে। এর ধাপগুলো কি কি আছে দেখো। প্রথমে কি আছে? কিংডম। তারপরে কি আছে? ফাইলাম। কতগুলো ফাইলাম আছে? টোটাল 8টা ফাইলাম আছে। লাইক পরিফেরা, নিডারিয়া, তারপরে আছে তোমার হচ্ছে প্লাটিহেলমিনথেস, এরপরে আছে নেমাটোডা, তারপরে আছে মলাস্কা, আর্থ্রোপোডা, এরকম করে টোটাল 8টা গ্রুপ পর্ব আছে। এরপর ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস, এগুলো তোমাকে পড়তে হবে। মানুষ কোন স্পেসিসের মধ্যে পড়ে? হোমো স্যাপিয়েন্স। তো এখানে দেখো, এখানে তোমাকে এইগুলো মনে রাখতে হবে এবং প্রত্যেকটা পরপর কিংডমের সাব ডিভিশন, ডিভিশন, তারপরে ক্লাস, তারপরে অর্ডার, তারপরে ফ্যামিলি, তারপরে জেনাস, তারপরে কি স্পেসিস, এইভাবে তোমাকে করতে হবে। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে কে কারে খাচ্ছে, কি কি হচ্ছে, এগুলো সবকিছু ভালো একটু দেখো। গণ মানুষ কোনটার মধ্যে পড়তে বলো তো? হোমো মানে কি? একই রকম। হোমো শব্দের অর্থ হচ্ছে একই রকম, এটা বোঝায়। তো এখানে বলতেছে হোমোসেপিয়েন্স, কারণ চওড়া, খাড়া কপাল, খুলির হাড়, হোমো গণের অন্তর্ভুক্ত। মানে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে, একই রকম বৈশিষ্ট্য কাদের মধ্যে আছে জানো? মানে শিম্পাঞ্জির সাথে আমাদের কত পার্সেন্ট মিল আছে বলো তো? 98% আমাদের মিল আছে। ঠিক আছে? তাহলে ওদের যে সকল ক্যারেক্টারিস্টিক্স আছে, আমাদেরও সেই সকল ক্যারেক্টারিস্টিক্স আছে। সো আমাদেরকে হোমোসেপিয়েন্স বলা হয়। দ্বিপদ নামকরণের পদ্ধতি। দ্বিপদ নামকরণের পদ্ধতির ক্ষেত্রে এটা পড়বা। এবং দ্বিপদ নামকরণের যে পদ্ধতি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনিকালচার, আইসিবিএন, এটা একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এরপর যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো এখানে কিছু প্রাণীর কথাবার্তা বলা আছে, যে এখানে নাম, এই নামগুলোর মধ্যে সবগুলো মনে রাখা সম্ভব না, তবে আমি যেগুলো বলতেছি এগুলো একটু দেখাই নাও। ধান,
পাট, তারপরে হলো ম্যালেরিয়া, আরশোলা, দোয়েল আর রয়্যাল বেঙ্গল টাইগার। এগুলো সাধারণত পরীক্ষাতে এমসিকিউ হিসেবে দেয়। ঠিক আছে, আচ্ছা আমি আবার দেখা দিচ্ছি, দেখো ধান, পাট, তারপরে হলো কই গেল ম্যালেরিয়া, কলেরা, কলেরাটা দেখো, দোয়েল, রয়্যাল বেঙ্গল টাইগার আর মানুষ তো তোমরা জানোই। তো এগুলো একটু মুখস্থ করতে হবে। সো দিস ইজ অল অ্যাবাউট চ্যাপ্টার 1 কমপ্লিট।